হাইড্রোজেন বোমার থেকেও ভয়ঙ্কর হয়ে উঠেছে ভারতের H2O বোমা। সিন্ধু নদীর জল আটকে দেওয়ার পর এখন এমন দুর্দশায় পড়েছে পাকিস্তান, নিজেরই সেনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসছে 5 কোটির বেশি সিন্ধুর মানুষ। রাফায়েল আর ব্রহ্মসের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠেছে ভারতের সিন্ধু জলপ্রহার। পাকিস্তানের হুমকি ধমকিও ব্যর্থ হয়েছে, আর ভেড়া হুঙ্কার তো হাস্যকর হয়ে উঠেছে। এখন আরব দেশগুলো এবং আমেরিকার দরজায় গিয়ে কাকুতি মিনতি করছে পাকিস্তান। ভারতের এক জলাঘাত থেকে কিভাবে ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে পাকিস্তান, দেখুন তা চোখে চোখ রেখে। ভারতের এই জলের শক্তি পাকিস্তানে যে তাণ্ডব সৃষ্টি করেছে তা কল্পনারও বাইরে। ভাবুন তো, জীবন যেখানে জলের ওপর নির্ভরশীল, সেখানে সেই জল যদি হাতিয়ার হয়ে ওঠে তাহলে কি হতে পারে? তবে কি সত্যি ভারত সিন্ধুর জল বন্ধ করে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসাতে পারে? কিভাবে ভারতের H2O বোমা রাফায়েল ব্রহ্মসের থেকেও ভয়ঙ্কর প্রভাব ফেলছে পাকিস্তানে, সেই বাস্তবতা শুনলে শিউরে উঠবে গা। চলুন শুরুতে ফিরে যাই সেই সময়টায় যখন এই নাটক শুরু হয়েছিল। সেপ্টেম্বর 1960 সালে যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়েছিল এক ঐতিহাসিক চুক্তি, যার নাম ছিল সিন্ধু জল চুক্তি। এই চুক্তির অধীনে সিন্ধু নদী ব্যবস্থার 6খানা নদীকে ভাগ করে দেওয়া হয়। 3টে পূর্বী নদী সতলুজ, বিয়াস, রাভি ভারতের দখলে আসে এবং 3টে পশ্চিমী নদী সিন্ধু, ঝিলাম, চেনাব এর অধিকাংশ জল চলে যায় পাকিস্তানের ঝুলিতে। মানে পাকিস্তান প্রায় পায় 80% জল এবং ভারত নিজের 20%তেই সন্তুষ্ট থাকে, যাতে প্রতিবেশীর তৃষ্ণা মেটে। ভারত বড় মনের পরিচয় দিয়ে জল ভাগ করেছিল, কেননা উদ্দেশ্য ছিল বিশ্বাসের ভিত্তি তৈরি করা, যাতে জলকে ঘিরে যুদ্ধ না হয়। চুক্তিটা আশ্চর্যজনকভাবে 1965, 1971 যুদ্ধ কিংবা 1999 সালের কার্গিল সংঘাত সব পার করে দিয়েছিল। কিন্তু দুই দেশের মধ্যে জলপ্রবাহ কখনো থামেনি। গুলি চলেছে, বোমা পড়েছে, তবুও ভারত প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং পাকিস্তানের দিকে জল যেতে দিয়েছে। দশকের পর দশক ধরে ভারত চুক্তি মান্য করেছে। পাকিস্তানের তৃষ্ণায় কখনো অস্ত্র বানায়নি, কিন্তু পাকিস্তান এই দয়া সুযোগ নিয়ে ভারতের উদারতাকে দুর্বলতা ভেবেছে। ভারত যখনই নিজের অংশে নদীগুলোর ওপর কোন নতুন বাঁধ বা জলবিদ্যুৎ প্রকল্প শুরু করতে চেয়েছে, পাকিস্তান সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে উঠেছে। উদাহরণস্বরূপ কিষানগঙ্গা এবং রাতলে প্রকল্পে পাকিস্তান বলে ভারত জল আটকে দিয়ে তাকে শুকিয়ে মারবে। বারবার বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক আদালতের দরজায় কড়া নাড়ে। উদ্দেশ্য স্পষ্ট, ভারতের উন্নয়নে বাধা দেওয়া এবং জলের প্রশ্নে প্রেসার ক্রিয়েট করা। ভারত বহু বছর ধরে ধৈর্য দেখিয়েছে, আইনি পথে পাকিস্তানের অভিযোগের জবাব দিয়েছে, কিন্তু এক ফোঁটা জলও আটকায়নি। পাকিস্তান যতই কূটনৈতিক অস্ত্র হিসাবে চুক্তি ব্যবহার করুক, ভারত বিশ্বাসের সম্পর্ক বজায় রেখেছে। কিন্তু সবকিছুর একটা সীমা থাকে, একতরফা সহ্য করারও একটা দিন শেষ হয়। আর সেই দিনের শুরুটা হয়েছিল 2016 সালের পর। নরেন্দ্র মোদী তখনই বলেছিলেন, রক্ত আর জল একসঙ্গে বয়ে যেতে পারে না। 2019 সালে আবারও সতর্ক করা হয় যে পাকিস্তান যদি না শুধরোয় তাহলে ভারত নিজের জলের অধিকার নেওয়া শুরু করে দেবে। প্রথমে অনেকেই ভাবছিল যে এটা আবেগে বলা কথা, কিন্তু ভারত সেটা মনে বেঁধে রেখেছিল এবং এপ্রিল 2025-এ সেই ধৈর্যের বাঁধ সত্যি ভেঙে পড়ে। সরকারের সিদ্ধান্ত হয় এবার শত্রুকে শিক্ষা দিতে জলই হবে হাতিয়ার। এভাবেই শুরু হয় অপারেশন ত্রিনেত্র। ত্রিনেত্র মানে মহাদেবের তৃতীয় চোখ, যার খুলে যাওয়া মানেই প্রলয়। ভারত এই অভিযানে 3টে ফ্রন্টে একসাথে আঘাত হানে। প্রথম, সীমান্তে লুকিয়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন। আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানকে চেপে ধরা, সিন্ধুর জল এমনভাবে চেপে ধরা যাতে পাকিস্তানের ভিত নড়ে যায়। জঙ্গিদের বিরুদ্ধে ভারতে তীব্র সার্জিক্যাল অ্যাকশন শুরু হয়। বার্তা ছিল স্পষ্ট, এবার সন্ত্রাসকে ছাড় দেওয়া হবে না, দরকার হলে ঘরে ঢুকে মারা হবে। কূটনীতির ময়দানে পাকিস্তানকে কোন ঠাসা করা হয়। ভারতের সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষিক যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। পাকিস্তানের হাই কমিশন বন্ধ করে দেওয়া হয়। ওয়াঘা সীমান্ত সিল করে দেওয়া হয়। পাকিস্তানি নাগরিকদের দেওয়া বিশেষ ভিসা
গোটা ছাড়ও তুলে নেওয়া হয়। এবং তৃতীয় সবচেয়ে শক্তিশালী আঘাত, জলের ওপর নিয়ন্ত্রণ। ভারত ঘোষণা করে যে সিন্ধু জল চুক্তিকে আপাতত সাসপেন্ড করা হচ্ছে, পাকিস্তানে যাওয়া জল আটকে দেওয়া হবে এবং ভারত তার অধিকারের সম্পূর্ণ জল ব্যবহার করবে। ঘোষণা ছিল সিন্ধুর এক ফোঁটা জলও আর পাকিস্তানে যাবে না। এই ঘোষণার পর পাকিস্তানে যেন ভূমিকম্প লেগে যায়। প্রথমবার ভারত পরিষ্কার জানায় জল এবার হাতিয়ার হবে। সঙ্গে সঙ্গে ভারত পশ্চিমী নদীগুলোর জল ঘুরিয়ে দেওয়ার প্রকল্পে জোর বাড়ায়। নতুন ক্যানেল এবং জলাধার প্রকল্পকে গ্রিন সিগন্যাল দেওয়া হয় যাতে অতিরিক্ত জল ভারতীয় ক্ষেত খামারে ঘোরানো যায়। এর ফলেই পাকিস্তানে নেমে আসে হাহাকার। যার 80% কৃষি নির্ভর করে সিন্ধুর জলের ওপর, সেই জল যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? পাঞ্জাব এবং সিন্ধ প্রদেশে খরা আসার আশঙ্কা তৈরি হয়। কৃষকেরা বলতে শুরু করে যদি ভারত জল বন্ধ করে দেয় তাহলে গোটা দেশ কাঁপবে, মাটি মরুভূমি হয়ে যাবে, মানুষ তৃষ্ণায় মারা পড়বে। শহরগুলোতে আতঙ্ক ছড়ায়। করাচি, লাহোর, ইসলামাবাদে জলের সংকট দেখা দিতে শুরু করে। জলের রেশনিং এবং দূর দূরান্ত থেকে ট্যাঙ্কার আনার প্রয়োজন হতে পারে। বোতলজাত জল সোনার দামে বিক্রি হওয়ার আশঙ্কা তৈরি হয়। শুধু তাই নয়, জল কমে যাওয়ায় পাকিস্তানে জলবিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয় এবং তাতে শুরু হয় বিদ্যুৎ সংকট। লোডশেডিং বেড়ে যায়, কল কারখানা বন্ধ হওয়ার জোগাড়। পাকিস্তানের দেউলিয়া অর্থনীতিতে এই আঘাত যেন মরার ওপর খাড়ার ঘা। পাকিস্তানি সেনার অবস্থাও শোচনীয়। নিজেকে শক্তিশালী বললেও এখন সেনার ভেতরেই টানা পড়েন। অধিকাংশ সেনাই কৃষক পরিবারে। যদি তাদের গ্রামে জল না থাকে তাহলে তারাও বিদ্রোহ করতে পারে। কেউ বলছে কড়া জবাব দিতে হবে, কেউ আবার বলছে ধৈর্য ধরতে হবে। ফলে সেনার ভেতরেই দ্বন্দ্ব শুরু হয়েছে। বাইরের শত্রুর চেয়ে এখন ভেতরের পরিস্থিতি সামলানোই বড় চ্যালেঞ্জ পাকিস্তানি সেনার কাছে। পাকিস্তানের প্রতিক্রিয়া, হুমকি আর কান্নাকাটি। জলের প্রবাহ বন্ধের খবরে পাকিস্তানের শাসকরা ক্ষেপে ওঠে। একদিকে বড় বড় হুমকি দেওয়া হয় এবং অন্যদিকে সারা বিশ্বে কাকুতি মিনতি শুরু হয়। সাবেক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো রীতিমতো চিৎকার করে বলেন, হয় সিন্ধুতে জল বইবে নয়তো ভারতীয়দের রক্ত। খোলাখুলি যুদ্ধের হুমকি দেওয়া হয়। পাক সরকারও বলে ভারতের এই পদক্ষেপ সরাসরি যুদ্ধ ঘোষণার সমান। জল বন্ধ করলে তার ফল ভোগ করতে হবে। সঙ্গে সঙ্গে তারা বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক আদালত, জাতিসংঘ যেখানে পাচ্ছে সেখানে গিয়েই নালিশ করা শুরু করে। বন্ধু রাষ্ট্রগুলোকে অনুরোধ করে যেন ভারতের ওপর চাপ সৃষ্টি করা হয়। কিন্তু বিশ্বের অধিকাংশ দেশ এটাকে দুই দেশের অভ্যন্তরীণ ব্যাপার বলে পাশ কাটিয়ে যাচ্ছে। কেউ কেউ শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানায়, কিন্তু ভারতকে সরাসরি দোষারোপ করে না, কেননা প্রত্যেকেই জানে যে দোষটা কার। এর ফলে পাকিস্তান এখন হুমকি আর অনুনয়ের মাঝামাঝি অবস্থায় আটকে গেছে। কিন্তু ভারত তার সিদ্ধান্তে অটল। ভারতের এই পদক্ষেপ একদিকে যেখানে কার্যকর তেমনই কিছু ঝুঁকিও আছে। লাভের দিক থেকে বললে এটা পাকিস্তানকে দুর্বল করার একটা সস্তা কিন্তু শক্তিশালী কৌশল। যুদ্ধ না করেও শত্রুকে ভেতর থেকে ধ্বংস করা হচ্ছে, তাও আবার আন্তর্জাতিক আইন না ভেঙে। কারণ ভারত শুধু নিজের অংশের জলই ব্যবহার করছে। ফলে পাকিস্তানের অর্থনীতি, কৃষি, বিদ্যুৎ তিনটেকে চেপে ধরা গেছে। আন্তর্জাতিক মঞ্চে ভারত বার্তা দিয়েছে সহনশীলতারও সীমা আছে। এত বছর নিয়ম মেনে চলার পরেই সিদ্ধান্ত এসেছে তার পেছনে যথেষ্ট যুক্তি আছে। অধিকাংশ দেশই ভারতের দৃষ্টিভঙ্গিকে সমর্থন করছে, কারণ ভারত পুরো বিষয়টা সন্ত্রাসবাদের সঙ্গে জুড়ে দেখিয়েছে। ফলে নৈতিক এক উচ্চতায় ভারত উঠে এসছে। পাকিস্তান হেরে গেছে, ঘরোয়া দিক থেকেও লাভ হয়েছে। যেই জল এত বছর পাকিস্তান নিয়ে যাচ্ছিল, এখন তা দিয়ে ভারত নিজের দেশের শুকনো অঞ্চলে জলসেচ করতে পারবে। পাঞ্জাব, রাজস্থান, জম্মু কাশ্মীরে কৃষকরা বেশি জল পাবে, বিদ্যুৎ উৎপাদন বাড়বে, নতুন প্রকল্প গতি পাবে, শিল্প ক্ষেত্র উপকৃত হবে, দেশের মানুষও সন্তুষ্ট হবে। সরকার প্রতিবেশীকে কড়া জবাব দিয়েছে বলে। তবে চ্যালেঞ্জ আছে। একদিকে ভারত এখনো যথেষ্ট বাঁধ এবং খাল বানায়নি যাতে সব অতিরিক্ত জল সামলাতে পারে। নতুন প্রকল্প তৈরি করতে সময় লাগবে, ফলে প্রভাব ধীরে ধীরে পড়বে। এই সময়ে পাকিস্তান কিছুটা সামনে নেওয়ার সুযোগ পেতে পারে। আর একটা ঝুঁকি হলো এক কোনায় ঠেলে দেওয়া। পাকিস্তান যদি সামরিক পদক্ষেপ নিতে চায়, ভারতকে সতর্ক থাকতে হবে যাতে এই জলযুদ্ধ প্রকৃত যুদ্ধ না হয়ে ওঠে। তবে আমাদের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো প্রস্তুত। চোখ কান সব খুলে রাখতে হবে। এছাড়াও আন্তর্জাতিক মঞ্চে ভারতের আইনি এবং নৈতিক অবস্থানও মজবুত রাখা দরকার। দেখাতে হবে যে আমরা নিয়মের মধ্যে থেকেই আমাদের অধিকার বুঝে নিচ্ছি। তখন বিশ্বকে বোঝানো সহজ হয়। তো সব মিলিয়ে এটা একটা নিখুঁত এক মাস্টার স্ট্রোক ভারতে। কি বলছেন আপনি এই বিষয়ে?
বিষয় সেটা কমেন্টে অবশ্যই জানান। ওদিকে হাই অ্যালার্ট পুরো ভারত, সাইরেন বাজলেই যুদ্ধ। তো বন্ধুরা, এখন এই পুরো বিষয়ে আপনার কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানান, এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।